আমার প্রিয় মার্টিন লুথার কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং তোমাদের। আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র লেকচার 13 শুরু করব আজকে। আশা করি তোমরা সবাই বই খাতা কলম নিয়ে প্রিপেয়ার্ড আছো। আমরা অধ্যায় 3-এ আছি এখন। আমরা সবাই জানি আমরা নগদ প্রবাহ বিবরণী করছি। গত লেকচার 11 এবং 12-এ আমি তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কের জন্য ছকের মাধ্যমে কিছু নিয়ম শিখিয়েছি, যেগুলো আমাদের নগদ প্রবাহ বিবরণী করার জন্য কাজে লাগবে। তা আশা করি তোমরা সেই নিয়মগুলো আমি তোমাদের বলেছিলাম খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে, শিখতে। কারণ একটা নগদ প্রবাহ বিবরণীতে যে অংশগুলো থাকে, যে কার্যক্রমগুলো থাকে, 3টা ধাপ থাকে। আমরা সবাই সেটা ইতিমধ্যে জেনে গেছি যে পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। প্রত্যেকটা অংশে আমি আলাদা আলাদা ভাবে প্রথমে তোমাদের শিখিয়েছি লিখে লিখে, এবং বলেছি প্রত্যেকে নিজেরা খাতা কলমে প্র্যাকটিস করবে, সেভাবে শিখবে যেন একদম মুখস্থ থাকে। আর একদম গত ক্লাসে আমি লেকচার 12-এ তোমাদের পূর্ণ একটা নগদ প্রবাহ বিবরণীর পরিপূর্ণ একটা ছক, সেই ছকটা নমুনা ছক নিয়মের মতো করে শিখিয়েছি। নমুনা ছকের নিয়ম শিখিয়েছি যে নগদ প্রবাহ বিবরণীতে যে 3টা অংশ ধাপে ধাপে আসবে সেটার উপস্থাপনটা কেমন করে করতে হবে। তো আমার বিশ্বাস তোমরা আমার কথা শুনেছো। আজকের আগ পর্যন্ত তোমরা সেই নিয়মগুলো ফলো করেছো, প্র্যাকটিস করেছো, খাতায় লিখে লিখে শিখেছো। আজকে আমরা এই চ্যাপ্টারের অঙ্ক শুরু করব, গাণিতিক সমস্যা শুরু করব। তা আমি তোমাদের বলবো তোমরা যেই খাতায় নিয়মগুলো লিখে প্র্যাকটিস করেছো সেই নিয়মগুলো তোমরা পাশে রাখো, হাতের কাছে রাখো। যখন আমরা অঙ্ক করব যেন নিয়মটা দেখে দেখে ফলো করে সেই অনুযায়ী আমরা খাতায় অঙ্কের সমাধানটা, প্রশ্নের সমাধানটা করতে পারি। ঠিক আছে? তাহলে চলো, আজকে আমাদের কাজ হচ্ছে সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান। আমরা আজকে 1 নাম্বার অঙ্কটা করব। আমরা আছি নগদ প্রবাহ বিবরণী চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের প্রথম অঙ্ক আজকে আমরা করব। তার আগে আমি বলি, আমি যেহেতু তোমাদের পরোক্ষ পদ্ধতিতে নিয়ম শিখিয়েছি আর বলেছি সিলেবাসে এই পদ্ধতিতে অঙ্ক আসে তোমাদের, তাহলে আমি আর আলাদা করে এখানে লিখে দিলাম না পরোক্ষ পদ্ধতি। তাহলে তোমরা বুঝে নিবে যে আমরা যতগুলো অঙ্কই করবো এই চ্যাপ্টারে পরোক্ষ পদ্ধতিতে করব। চলো তাহলে আমরা আমাদের প্রথম অঙ্কের প্রশ্নটা দেখি আজকে। সবাই খুব ভালোভাবে খেয়াল করো। আশা করি সবার সামনেই তোমাদের নিয়মগুলো আছে, আর যদি বই থাকে বইতেও নিয়ম আছে, তোমরা সেই বইয়ের সেই নিয়মটা বের করে সামনে রাখো। আর চেষ্টা করো আমি যখন প্রশ্নটা পড়বো তোমরাও সাথে সাথে খেয়াল করবে টাকার অঙ্কগুলো সঠিক হিসাবের পাশে ঠিকঠাক মতো আছে কিনা সেটাও খেয়াল করবে, এবং প্রশ্নটা যদি তোমরা খাতায় তুলে নিতে পারো তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। আগে আমি প্রশ্নটা পড়ি, তারপর তোমরা স্ক্রিন দেখে দেখে নিজেদের মতো করে প্রশ্নটা উঠিয়ে নিও খাতায়, সেই অনুযায়ী সমাধানটা করতে পারবে। সৃজনশীল প্রশ্ন 1, নিচের তথ্যাবলী অর্পা কোংয়ের হিসাব বই থেকে গৃহীত। দেখো একটা নগদ প্রবাহ বিবরণী অঙ্কের প্রশ্নটা কেমন থাকে, নমুনাটা দেখো। আচ্ছা, প্রথমে এখানে দেয়া আছে নিট মুনাফা, ব্র্যাকেটে দেয়া আয় বিবরণী অনুযায়ী। আমাদের নিট মুনাফা আমরা বিশদ বিবরণীতেই নির্ণয় করে থাকি, সেই অনুযায়ী নিট মুনাফা আমাদের দেয়া আছে 2,75,000। আমরা জানি নগদ প্রবাহ বিবরণী করার সময় আমাদের নিট মুনাফা লাগে, এবং কোন অংশের জন্য লাগে সেটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো। পরিচালন কার্যক্রমের অংশটা যখন আমরা করব সেখানে সবার আগে আমাদের নিট মুনাফাটা লাগে, তাই প্রশ্নে নিট মুনাফা দেয়া থাকবে। আর যদি কোনোভাবে না দেয়া থাকে তাহলে আমাদের অন্যান্য তথ্য হয়তো দেয়া থাকবে নিট মুনাফা বের করার জন্য, আমরা সেই অনুযায়ী কাজ করে নিট মুনাফা বের করে নিব। আচ্ছা, যাই হোক, এই প্রশ্নে আমাদের নিট মুনাফা দেয়া আছে 2,75,000 টাকা। তারপর আছে প্রাপ্য হিসাব বৃদ্ধি 25,000 টাকা, প্রদেয় হিসাব হ্রাস 20,000 টাকা, মজুদ পণ্য হ্রাস 35,000 টাকা, অবচয় খরচ 25,000 টাকা, প্রদেয় খরচ হ্রাস 15,000 টাকা, অগ্রিম খরচ বৃদ্ধি 5,000 টাকা, আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় 80,000 টাকা, দালান সম্প্রসারণ 1,25,000 টাকা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় 1,50,000 টাকা, অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ 30,000 টাকা, প্রদত্ত ঋণের আসল টাকা আদায় 50,000 টাকা। এরপর লেখা আছে নতুন সাধারণ শেয়ার ইস্যু, প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ার, প্রতি শেয়ারে অধিহার 1 টাকা। অধিহার বলতে শেয়ারের যে প্রকৃত মূল্য, যে নামিক মূল্য 10 টাকা, তার চেয়ে 1 টাকা অধিক হারে
শেয়ারগুলো ইস্যু করা হয়েছে, অর্থাৎ 10 টাকা আর 1 টাকা মিলে 11 টাকা করে, নামিক মূল্যের চেয়ে 1 টাকা বেশি করে বাজারে শেয়ারগুলো ইস্যু করা হয়েছে। 10,000 শেয়ার ইস্যু করেছি 11 টাকা করে, 10 টাকা নামিক মূল্য আর 1 টাকা অধিয়ার, 10 আর 1 11। তো আমরা অঙ্ক করার সময় দেখবো এটা কিভাবে আমরা প্রেজেন্টেশন করেছি। তারপর লেখা আছে লভ্যাংশ প্রদান 40,000 টাকা, আর লাস্টে আছে বন্ড পরিশোধ 50,000 টাকা। আমি তোমাদের বলবো, তোমরা যখন হাতে প্রশ্ন পাবে, যখন প্রশ্ন তোমাদের হাতে আসবে, তখন আগেই তোমরা যে কাজটা করবে, এরকম একসাথে যদি অনেকগুলো নগদ প্রবাহের বিষয় বা কোনো লেনদেনের বিষয়, অনেকগুলো হিসাবের নাম যদি এইভাবে লেখা থাকে এবং অনেকগুলো টাকা যদি পাশাপাশি দেয়া থাকে, তো স্টুডেন্টদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সঠিক হিসাবের পাশে সঠিক টাকার অঙ্কটা বসাতে গিয়ে অনেকেই উপর নিচ করে ভুল করে ফেলে। সেক্ষেত্রে তোমরা কি করবে, হাতে প্রশ্ন পেলে বা বই থেকে যখন অঙ্ক করবে বা নিজেরা খাতায় এই প্রশ্নটা যখন উঠিয়ে অঙ্ক করবে, তোমরা স্কেল আর পেন্সিল হাতে রাখবে, স্কেল দিয়ে দাগ দিয়ে হিসাবের পাশাপাশি বা আইটেমের পাশাপাশি টাকার অঙ্কগুলো সমান করে আগে দাগ দিয়ে মিলিয়ে নিবে, যেন অঙ্কের সমাধান করার সময় সঠিক হিসাবের পাশে সঠিক টাকার অঙ্কটা তোমরা বসাতে পারো। ঠিক আছে, আমি তোমাদের যখন ফার্স্ট ইয়ারে ক্লাস নিয়েছি, ক্লাসরুমে বোর্ডে এভাবে বা বইতে এরকম দাগিয়ে দাগিয়ে অঙ্ক করেছি, তোমরা এই নিয়মটা অলরেডি জেনে গেছো। যেমন নিট মুনাফা, এখানে তোমরা 2,75,000 স্কেল দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে মিলিয়ে নিবে। তারপর একটা বাদ দিলে প্রদেয় হিসাব হ্রাস 20,000 টাকা, একটা বাদ দেওয়ার পর প্রথমটা, তৃতীয়টা, এরপর পঞ্চমটা, এরকম একটা একটা বাদ দিয়ে স্কেল দিয়ে মিলিয়ে নিবে টাকার অঙ্কগুলো, তাহলে দেখবে প্রত্যেকটা আইটেমের টাকার অঙ্ক সঠিকভাবে তোমরা বসাতে পারছো। এটা একটা টিপস, এটা মনে রাখবে। আচ্ছা, দেখি এবার আমাদের করণীয় কি। আমাদের প্রশ্ন করা হয়ে গেছে, এখন আমাদের করণীয় হচ্ছে ক নাম্বার, অর্থ সংস্থান কার্যক্রমের নিট নগদ প্রবাহ নির্ণয় করো। খ নাম্বার বলা আছে পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহ নির্ণয় করো, এবং গ নাম্বারে বলা আছে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। এখানে ক, খ, গ তিনটা অংশে, মানে 3টা নম্বরে 3 ধরনের নগদ প্রবাহ নির্ণয় করতে বলা হয়েছে, 3টা কার্যক্রমের অংশ থেকে। আমরা যেহেতু প্রত্যেকটা কার্যক্রমের নিয়মই শিখে ফেলেছি, পরিচালন বলো, বিনিয়োগ বলো, অর্থ সংস্থান কার্যক্রম বলো, প্রত্যেকটা কার্যক্রমই আমরা ধাপে ধাপে ধারাবাহিকভাবে শিখে ফেলেছি। এখন আমরা নিয়ম যেহেতু শিখেছি, তাহলে যে কোনো জায়গা থেকে যেটাই নির্ণয় করতে বলুক না কেন আমরা সেটা করতে পারবো। আমরা যদি পূর্ণ একটা নগদ প্রবাহ বিবরণী করতাম এখানে, বা করতে বলতো, তাহলে আগে পরিচালনের অংশটা করতাম, তারপর বিনিয়োগের অংশটা করতাম, তারপর অর্থ সংস্থান করতাম। কিন্তু এখানে ক, খ, গ প্রত্যেকটা আলাদাভাবে করতে বলা হয়েছে এবং নির্দিষ্ট কার্যক্রমের নাম দিয়ে করতে বলা হয়েছে। এখানে কোনো সিরিয়াল মেনটেন করার প্রয়োজন পড়েনি, আমাদের এখানে সিরিয়াল মেনটেনের প্রয়োজন নেই, কারণ আমরা প্রত্যেকটা কার্যক্রমের নিয়মই আলাদা আলাদাভাবে শিখেছি। লেকচার 11-এ আমরা শিখেছি, 12-এও আমি সেটা আবার রিভাইজ করেছিলাম লেকচার 12-এ। আমরা যেহেতু প্রত্যেকটা কার্যক্রমের অংশ নির্ণয় করা শিখে গেছি, তাহলে যেটাই বলবে আমরা সেটাই করতে পারবো। এখানে ক নাম্বার অর্থ সংস্থান কার্যক্রমের নিট নগদ প্রবাহ নির্ণয় করতে বলা হয়েছে। তো তোমরা যেহেতু নিয়ম শিখেছো, তোমরা একটু চোখ বন্ধ করে নিজেরা নিয়মটা আবার মাথায় নিয়ে আসো, মনে নিয়ে আসো, মনে করো যে অর্থ সংস্থান কার্যক্রমে কোন বিষয়গুলো আসে। তাহলে তোমরা তোমাদের নিয়মের খাতাটা আশা করি পাশে আছে, অথবা বইয়ে নিয়মের পেজটা ফলো করছো তোমরা। সেখানে আমি দেখো লেকচার 11 বা 12-এ সেখানে তোমাদের বলেছিলাম যে অর্থ সংস্থান কার্যক্রমে প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে যে পরিবর্তনগুলো হয় নগদ প্রবাহের কারণে, সেই বিষয়গুলো এখানে দেখানো হয়। যেমন কোন বিষয়গুলো আসে অর্থ সংস্থান কার্যক্রমে: শেয়ার ইস্যু, অগ্রাধিকার শেয়ার ইস্যু, বন্ড বা ঋণপত্র ইস্যু, লভ্যাংশ প্রদান, বন্ড পরিশোধ, ঋণপত্র প্রত্যর্পণ, অগ্রাধিকার শেয়ার প্রত্যর্পণ। মূলত শেয়ার ঋণপত্র বিষয়গুলো কার্যক্রমগুলো এখানে আসে। ঠিক আছে, শেয়ার ঋণপত্র, লভ্যাংশ প্রদান, এই বিষয়গুলো এখানে আসে। তাহলে আমরা চলো প্রশ্নে চলে যাই, সেখান থেকে খুঁজে নিয়ে আসি যে অর্থ সংস্থান কার্যক্রমের কোন কোন বিষয়গুলো প্রশ্নে দেয়া আছে এবং কোন কোন বিষয়গুলো আসবে অর্থ সংস্থানে। প্রশ্নে এখানে দেখো শুরু থেকে একদম, আমি যদি আবার দেখতে যাই, তাই এখানে শুরু থেকে একদম প্রদত্ত ঋণের আসল টাকা আদায় পর্যন্ত অর্থ সংস্থানের কোনো বিষয় নেই। অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ, এটা অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা যেটা, সেটা অর্থ সংস্থানের বিষয় না, এটা বিনিয়োগ কার্যক্রমের অধীনে। কিন্তু লাস্টের 3টা আইটেম একটু খেয়াল করো, নতুন সাধারণ শেয়ার ইস্যু, এইটা অর্থ সংস্থান কার্যক্রমের অংশ। তারপর আছে লভ্যাংশ প্রদান, এটাও অর্থ সংস্থান কার্যক্রমের অংশ, আর বন্ড পরিশোধ। এই লাস্টের 3টা আইটেম আমাদের অর্থ সংস্থান কার্যক্রমে আসবে। অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহতে আমরা বসিয়ে ক্যালকুলেশন করব। আচ্ছা, সাধারণ শেয়ার ইস্যু করলে হাতে টাকা আসে, নগদ প্রবাহ হয়, আন্তঃপ্রবাহ হয়, আমরা সবাই জানি। তো প্রতিষ্ঠানে টাকা আসলে আমাদের প্লাস ফিগার হবে
এবং আমরা দেখি এখানে আসলে কতগুলো শেয়ার, সরাসরি টাকাটা দেয়া নেই কিন্তু শেয়ারের পরিমাণ দেয়া আছে এবং শেয়ারের মূল্যটা দেয়া আছে। তাহলে আমরা 10,000 শেয়ার ইস্যু করেছি, প্রত্যেকটার দাম ছিল 10 টাকা কিন্তু আমরা 1 টাকা অধিক হারে অর্থাৎ 1 টাকা বেশি দামে আমরা ইস্যু করেছি। তাহলে 10 আর 1 11 টাকা করে আমরা 10,000 শেয়ার বাজারে ইস্যু করেছি। তাহলে 10,000 গুণ 11, যে টাকাটা আসবে সেটা আমাদের মূলধনের টাকা বাড়লো, টাকা আসলো, তাহলে সেই টাকাটা হবে প্লাস ফিগার। লভ্যাংশ প্রদান করলে হাত থেকে টাকা চলে যায় তাহলে মাইনাস ফিগার হবে। আর বন্ড পরিশোধ, প্রশ্নে কোনো কিছু প্লাস মাইনাস দেয়া থাকবে না, সব নর্মালি দেয়া থাকবে, আমরা যখন সমাধান করব সেখানে আমরা ফিগারগুলো সঠিকভাবে বসাবো। বন্ড পরিশোধ করলেও হাত থেকে টাকা চলে যায়, 50,000 আমাদের মাইনাস ফিগার হবে। চলো আমরা ক নাম্বার সমাধানে চলে যাই। সমাধান ক, অর্থসংস্থান কার্যক্রমে নিট নগদ প্রবাহ নির্ণয়। নগদে সাধারণ শেয়ার ইস্যু, দেখো 10,000 শেয়ার ইস্যু করেছি 11 টাকা করে, 10 টাকা নামিক মূল্য এবং 1 টাকা অধিহার 11 টাকা, তাহলে 10,000 গুণ 11 টাকা আসে 1,10,000। 1,10,000 টাকা আমাদের মূলধন কাঠামোতে বৃদ্ধি পেল, নগদ টাকা নগদ আন্তঃপ্রবাহ ঘটলো আমাদের প্রতিষ্ঠানে, তাই এটা প্লাস ফিগার। লভ্যাংশ প্রদান করলে টাকা চলে যায় আমি বলেছি 40,000 টাকা, মাইনাস ফিগার, প্রশ্ন থেকে নিয়ে আসছি কিন্তু ফিগারটা আমরা নিজেরা বসিয়েছি যেহেতু টাকা চলে যায়, ব্র্যাকেটটা আমরা দিয়েছি। বন্ড পরিশোধ করলেও টাকা চলে যায় 50,000, তাই মাইনাস ফিগার। তাহলে এখানে দেখো তিনটা সমন্বয় করো, তিনটা টাকাকে তোমরা সমন্বয় করো যার যার খাতায়, ক্যালকুলেশন করো, দেখো 1,10,000 প্লাস ফিগার আর দুইটা মাইনাস ফিগারকে একত্রে প্লাস করে দেখো কত হয়, 40,000 আর 50,000, 90,000 হয় মাইনাস। তাহলে 1,10,000 থেকে তোমরা 90,000 মাইনাস করো, দেখো তোমাদের অ্যামাউন্ট আসবে 20,000 টাকা। এই যে 20,000 টাকা, এটাই হচ্ছে আমাদের অর্থসংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। আশা করি তোমরা ক নাম্বারটা খুব ভালোভাবে বুঝেছো। এটা প্রাথমিক লেভেলের অঙ্ক, সহজ মানের অঙ্ক, এটা বুঝতে তোমাদের কোনো কষ্ট হবে না। আর আমার বিশ্বাস তোমরা সহজেই সেটা বুঝেছো, 2 মিনিটের মধ্যেই তোমরা ক নাম্বার শেষ করে ফেলতে পারবে যদি নিয়মগুলো তোমরা সঠিকভাবে শিখে থাকো। এরপর আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বার বলেছে পরিচালন কার্যক্রমে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। আমরা পরিচালন কার্যক্রম আমরা জানি নগদ প্রবাহ বিবরণীর প্রথম অংশ, এখানে নিট মুনাফাকে নিয়ে আসতে হয়, তারপর সেটাকে নিট নগদ প্রবাহে পরিণত করার জন্য একটা লাইন লিখতে হয়, সমন্বয়গুলো করতে হয়, সেখানে কোন কোন বিষয়গুলো বৃদ্ধি বা হ্রাস পেলে বিয়োগ করতে হয়, কোনগুলা যোগ করতে হয়, কোন হ্রাস বৃদ্ধিগুলো যোগ করতে হয়, কিছু অনগদ লেনদেন যোগ করতে হয়, কিছু বিষয় বিয়োগ করতে হয়। এই যোগ বিয়োগের বিষয়গুলো আমি তোমাদের লেকচার 11 এবং 12-এ লিখে শিখিয়েছি, থিওরির মতো করে লিখেও শিখিয়েছি, আবার ছক আকারেও শিখিয়েছি। তো সেই নিয়মগুলো তোমরা খাতায় একবার দেখো এবং সেই অনুযায়ী আমরা খ নাম্বারের সমাধানটা এখন একটু দেখি। সমাধান খ, পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহ নির্ণয়। আমরা জানি পরিচালন কার্যক্রমে সবার প্রথম যে কাজটা করতে হয়, নিট মুনাফাকে সবার প্রথম লিখতে হয়। দেখো এখানে প্রশ্ন থেকে নিট মুনাফাকে নিয়ে আসা হয়েছে, নিট মুনাফা 2,75,000 টাকা। আমরা আবার একটু প্রশ্নে চলে যাই, সেখান থেকে খুঁজে বের করি যে কোন বিষয়গুলো আমাদের পরিচালন কার্যক্রমে আসবে। আমরা যখন প্রশ্ন পড়ব তখন হাতে পেন্সিল রাখবো, সেই পেন্সিল দিয়ে আমরা আইটেমগুলোর নামের পাশে কোন কার্যক্রম সেটা সংক্ষেপে লিখে রাখবো নিজেদের বোঝার সুবিধার্থে পেন্সিল দিয়ে। নিট মুনাফা যেমন পরিচালন কার্যক্রম আমরা লিখতে পারি, লিখতে পারি, পরিচালন কার্যক্রমে আসবে। প্রাপ্য হিসাব বৃদ্ধি, প্রদেয় হিসাব হ্রাস, এগুলো পরিচালন কার্যক্রমের অংশ। প্রাপ্য হিসাব বৃদ্ধি পেলে, চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে হাত থেকে নগদ টাকা চলে যায়, আমরা ধরি নেই, তার নগদ টাকা যেহেতু হ্রাস হবে মাইনাস ফিগার। আবার প্রদেয় হিসাব হ্রাস, প্রদেয় হিসাব বলতে এখানে পাওনাদারকে বোঝায়, প্রাপ্য হিসাব বলতে দেনাদারকে বোঝায়। পাওনাদার হ্রাস পেলে সেখান থেকে নগদ টাকা চলে যায়, নগদ বহিঃপ্রবাহ ঘটে, তাহলে সেখানে আমাদের সেটা মাইনাস ফিগার দেখাতে হবে। মজুদ পণ্য হ্রাস হলে আমরা ধরে নেব সম্পদ হ্রাস মানে সম্পদ চলে গেলে নগদ টাকা আসে, সেটা প্লাস ফিগার হবে, এটাও চলতি সম্পদ। এখানে চলতি সম্পদ, চলতি দায়ের হ্রাস বৃদ্ধিগুলো পরিচালন কার্যক্রমে দেখাতে হয় যোগ বিয়োগ করে, কিছু অনগদ লেনদেনও দেখাতে হয়, যেমন অবচয় খরচ, এটা প্লাস করতে হয়, আমরা নিয়ম থেকেই শিখেছি। প্রদেয় খরচ হ্রাস, এখানে প্রদেয় হিসাব হচ্ছে পাওনাদার, আর প্রদেয় খরচ বলতে বিভিন্ন ধরনের প্রদেয় খরচ থাকতে পারে, বকেয়া খরচ যেমন বকেয়া বেতন, মজুরি, বকেয়া ভাড়া, এগুলো প্রদেয় খরচ। এই খরচগুলো হ্রাস মানে আমরা এই খরচগুলো পরিশোধ করে দিয়েছি, বকেয়া ছিল পরিশোধ করে দিয়েছি, তার মানে নগদ টাকা চলে গেছে, নগদ এখানে আমাদের মাইনাস ফিগার হিসেবে দেখাতে হবে। তো আমরা যেহেতু টাকার অঙ্কগুলো হিসেবে নামের সাথে সাথে আইটেমের নামের পাশাপাশি সাথে সাথে মিলিয়ে ফেলেছি স্কেল দিয়ে পেন্সিল দিয়ে, তো সেই অনুযায়ী আমরা টাকাগুলা বসাবো, যেটা প্লাস হবে প্লাস ফিগার, যেটা মাইনাস হবে মাইনাস ফিগার। প্রদেয় খরচ হ্রাসের পর দেখো অগ্রিম খরচ বৃদ্ধি, এটাও
পরিচালন কার্যক্রমের অংশ সেখানে দেখাতে হবে। এরপর আছে আসবাবপত্র ক্রয়, এটা আসবে না, এটা বিনিয়োগ কার্যক্রমের বিষয়, স্থায়ী সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো, ক্রয় বিক্রয় সংক্রান্ত, তারপর বিনিয়োগ সংক্রান্ত, এগুলো বিনিয়োগ কার্যক্রমের বিষয়। তাহলে অগ্রিম খরচ বৃদ্ধি পর্যন্ত, নিট মুনাফা থেকে অগ্রিম খরচ বৃদ্ধি পর্যন্ত আমাদের পরিচালন কার্যক্রমের অংশ। আমরা প্রশ্ন দেখে দেখে বসিয়ে ফেলি অ্যামাউন্টগুলা, তারপর নাম অনুযায়ী আমরা নিয়ম ফলো করে করে সেই এটা বৃদ্ধি হলে প্লাস হবে না মাইনাস হবে, এটা হ্রাস হলে প্লাস হবে না মাইনাস হবে, একটু মনে করার চেষ্টা করি। যদি সাথে সাথে মনে না পড়ে আমরা পুনরায় আবার আমাদের নিয়মের খাতাটা সামনে তুলে ধরি নিজেদের সামনে, সেই অনুযায়ী দেখে দেখে আমরা সমাধানে বসাই। তাহলে খ নম্বরে আবার আমরা একটু ফিরে যাই। প্রথমে আমরা নিট মুনাফাকে নিয়ে আসছি 2,75,000, এটা আউটার ফিগার দেখাইতে হয় কারণ আমরা নিট মুনাফার সাথে অন্যান্য বিষয়গুলো সমন্বয় করব। এরপর যে কথাটা আমাদের মুখস্থ রাখতে হয় আমি তোমাদের শিখিয়েছি, নিট মুনাফাকে, আমরা যে নিট মুনাফা নিয়ে আসলাম 2,75,000, এই নিট মুনাফাকে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় সমূহ। আমরা নিট মুনাফা বসাবো, তারপর লিখবো নিট মুনাফাকে, তারপর কোন কার্যক্রমের কাজ করছি, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করছি, এই কথাটা আমরা লিখবো। নিট মুনাফাকে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় সমূহ, এর নিচে আমরা অন্যান্য বিষয়গুলো লিখব। এই লাইনটা আমাদের মুখস্থ রাখতে হবে এবং সব অঙ্কের জন্য, সব পরিচালনা কার্যক্রমের ক্ষেত্রে এই লাইনটা আমাদের লিখে নিতে হবে একদম এভাবেই। এখন চলো আমরা যে বিষয়গুলো সমন্বয় করব সেটা আমরা প্রশ্ন থেকে খুঁজে খুঁজে এখন একটু আগে বের করেছি, সেই অনুযায়ী আমরা এখানে বসাই। আমরা যে জিনিসটা করতে বেশিরভাগ স্টুডেন্ট ভুলে যাই সেটা হচ্ছে অবচয়টাকে বসানোর কথা আমরা বেশিরভাগ সময় ভুলে যাই, যে অবচয়টাকে পরিচালন কার্যক্রমে এনে যোগ করতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট এটা প্রশ্নে সমাধান করার সময়, পরীক্ষায় সমাধান করার সময় আমরা এটা ভুলে যাই। তাই এর জন্য আমি তোমাদের সুবিধার্থে বা বইতেও যখন দেখবে বিভিন্ন উদাহরণের অঙ্ক, সেখানেও দেখবে অবচয় খরচটাকে আগে রাখা হয়েছে। এটা তোমাদের মনে রাখার জন্য, তোমরা পরে দিলেও যে ভুল হবে তা কিন্তু না, তোমরা যে কোনো জায়গায় এটা বসাতে পারো, এখানে কোনো সিরিয়াল মেনটেনের বিষয় নেই। তাহলে অবচয় খরচ যোগ করতে হয়, এটা আয় বিবরণীর কিছু অনগদ লেনদেন, যে অবচয় খরচ একটা অনগদ লেনদেন, এখানে যোগ করতে হয় 25,000 টাকা, প্রশ্ন থেকে নিয়ে আসলাম। প্রাপ্য হিসাব বৃদ্ধি, চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে নগদ টাকা হাত থেকে কমে যায়, সম্পত্তি বাড়া মানে নগদ টাকা চলে যাওয়া আমরা ধরে নিব। আর এখানে চলতি সম্পদ বলতে নগদ টাকা বাদে অন্যান্য চলতি সম্পদের হ্রাস বৃদ্ধিকে বোঝানো হয়েছে, এবং সেই সম্পদের হ্রাস বৃদ্ধির সাথে নগদ টাকার আসা যাওয়াটাকে কম্পেয়ার করে এখানে প্লাস মাইনাস করা হচ্ছে। তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি অর্থাৎ দেনাদার বৃদ্ধি পেলে আমাদের হাত থেকে নগদ টাকা চলে যায়, দেনাদার যত বাড়বে হাতের নগদ টাকা তত কমবে, তাই 25,000 টাকা মাইনাস ফিগার। প্রদেয় হিসাব হ্রাস, আমরা যখন প্রদেয় হিসাব পাওনাদারের টাকা পরিশোধ করে দেই অর্থাৎ পাওনাদারকে হ্রাস করে দেই, আমাদের হাত থেকে টাকা চলে যায়, তাহলে 20,000 টাকা আমাদের প্রশ্নে ছিল, আমরা মাইনাস ফিগার দিয়েছি। মজুদ পণ্য হ্রাস, মজুদ পণ্য এক ধরনের চলতি সম্পদ, চলতি সম্পদ হ্রাস হলে হাতে টাকা আসে, সম্পত্তি চলে যায় বিনিময়ে টাকা আসে, তাহলে মজুদ পণ্য হ্রাস, যে টাকাটা দেওয়া আছে প্রশ্নে সেটাকে আমরা প্লাস ফিগার বসাবো 35,000 টাকা। এরপর হলো প্রদেয় খরচ হ্রাস, প্রদেয় খরচ বা বকেয়া খরচ হ্রাস করা মানে হাত থেকে নগদ টাকা চলে যাওয়া, সেখানে আমাদের প্রশ্নে 15,000 টাকা ছিল, আমরা মাইনাস ফিগার দিয়েছি যেহেতু টাকা চলে গেছে। অগ্রিম খরচ বৃদ্ধি, অগ্রিম খরচ এক ধরনের চলতি সম্পদ, চলতি সম্পদ বৃদ্ধি পেলে হাত থেকে টাকা চলে যায়, সম্পদ বাড়া মানে নগদ টাকা চলে যাওয়া, তাহলে নগদ টাকা বাদে অন্য যে কোনো সম্পদই বাড়বে হাত থেকে নগদ টাকা চলে যাবে, তাহলে 5,000 টাকা অগ্রিম খরচ বৃদ্ধি ছিল, 5,000 টাকা আমরা মাইনাস ফিগার দিয়েছি যেহেতু অগ্রিম খরচটা বৃদ্ধি পেয়েছে, হাত থেকে নগদ টাকা চলে গেছে। এখন ইনার কলামে যে প্লাস মাইনাস ফিগার গুলো আছে সেগুলো সমন্বয় করো তোমরা নিজেদের ক্যালকুলেটরে, নিজেরা খাতা কলমে বসাও। দেখো দুইটা প্লাস ফিগার আছে 25,000 আর 35,000, এই দুইটাকে আলাদা রাখো, 25 আর 35 দেখো কত হয়, সম্ভবত 60,000 টাকা হয়, এটা হচ্ছে প্লাস ফিগার 60,000, আর বাকি যে চারটা মাইনাস ফিগার আছে সেগুলোকে একত্রে যোগ করে মাইনাস ফিগার রাখো, 25 আর 20 এখানে হয় আমাদের 45,000, আরো 15,000 60,000, আর এখানে হয় 5,000 65,000, তাহলে আমাদের প্লাস ফিগার ছিল 60,000, মাইনাস ফিগার হচ্ছে 65,000, এখানে মাইনাস ফিগারটা বড় তাই মাইনাস ফিগার থেকে প্লাস ফিগারটা আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমাদের মাইনাস 5,000 টাকা থাকবে, তোমরা এটা ক্যালকুলেটর করলেও এতই আসবে। তাহলে আমাদের 5,000 টাকা আউটার ফিগারে আমরা লিখলাম, এটার কোনো নাম নেই, এই 5,000 মাইনাস ফিগারকে আমরা নিট আয়ের সাথে সমন্বয় করব, তাহলে নিট আয় আমাদের প্লাস ফিগার, নিট মুনাফা 2,75,000 থেকে আমরা 5,000 যেহেতু মাইনাস ফিগার আমরা মাইনাস করব, 2,75,000 থেকে 5,000 চলে গেলে হাতে থাকে 2,70,000 টাকা, তাহলে এই 2,70,000 টাকা হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ,
ঠিক আছে, এই যে দেখো আমি লিখে দিয়েছি ফলাফলের নাম পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। আমাদের প্লাস ফিগার এসেছে, আমরা এখানে প্রবাহ কথাটার জায়গায় প্রাপ্তিও লিখতে পারি। তা আশা করি তোমরা ক আর খ নিয়ম অনুযায়ী খুব ভালোভাবে বুঝতে পেরেছো। একবার যদি বুঝতে না পারো আবার রিভাইজ করো, প্রয়োজনে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, অঙ্কের প্রশ্নটা দেখে প্রথমে দেখে করো, পরে না দেখে করার চেষ্টা করো, দেখবা তোমরা সবাই করতে পারছো। এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব ছোট ছোট এবং যদি নিয়মটা তোমরা সঠিকভাবে মনে রাখতে পারো দেখবে প্রত্যেকটা অঙ্কই তোমাদের কাছে খুব সহজ লাগছে। চলো আমরা এখন গ নাম্বারে চলে যাই। আমাদের সমাধান গতে বলা ছিল, করণীয় গতে বলা ছিল বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। আমাদের গ নাম্বার তাহলে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয়। আমরা শুরু করি গ নাম্বার এবং নিয়মটা আবার ফলো করি যে আমরা যখন নিয়ম শিখেছি সেখানে বিনিয়োগ কার্যক্রমের অধীনে কোন বিষয়গুলো আসে, নিয়মে কি লেখা আছে, সেখানে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত বিষয়গুলো আসে, বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো আসে, অন্য প্রতিষ্ঠানে শেয়ার বা ঋণপত্র ক্রয় বা বিক্রয়, অন্য প্রতিষ্ঠানের, নিজ প্রতিষ্ঠানের না, অন্য প্রতিষ্ঠানের শেয়ার বা ঋণপত্র ক্রয় বা বিক্রয়, এগুলোতে ঋণপত্রে বিনিয়োগ, শেয়ারে বিনিয়োগ, এই ধরনের কাজগুলো যে বা ঋণ গ্রহণ, ঋণ প্রদান, ঋণের আসল টাকা, প্রদত্ত ঋণের আসল টাকা আদায়, এগুলা বিনিয়োগ কার্যক্রমের বিষয়। দেখি আমরা প্রশ্ন থেকে খুঁজে বের করি বিনিয়োগ কার্যক্রমের কি কি বিষয় আমাদের প্রশ্নে আছে। আমরা একটু আগ পর্যন্ত অগ্রিম খরচ বৃদ্ধি পর্যন্ত পরিচালন কার্যক্রম করেছি এবং লাস্টের 3টা আইটেম অর্থসংস্থান কার্যক্রমে নিয়ে গেছি। এখন এছাড়া আমাদের বাকি যে আইটেমগুলো আছে সেগুলোর মধ্যে যদি গুরুত্বপূর্ণ অনগদ লেনদেন আমাদের এখানে না থাকে তাহলে সবগুলোই বিনিয়োগ কার্যক্রমে চলে আসবে। আর প্রশ্নে দেখতে হবে আমাদের গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ কোনো অনগদ লেনদেন আছে কিনা, যেটা আমি লেকচার 11-এ তোমাদের পড়িয়েছি। গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম যেগুলো 3টা বা 4টা ছিল সেগুলো যদি এখানে থাকে তাহলে আমাদের নগদ প্রবাহ বিবরণীতে আসবে না বা কোনো কার্যক্রমের অধীনে সেগুলো আসবে না, সেগুলো বাদ দিয়ে অঙ্ক করতে হবে। চলো আমরা এখন বিনিয়োগ কার্যক্রমের বিষয় খুঁজে বের করি। এখানে আছে আমাদের আসবাবপত্র ক্রয় 50,000 টাকা, এটা বিনিয়োগ কার্যক্রমের বিষয়। আসবাবপত্র ক্রয় করলে হাত থেকে টাকা চলে যায়, মাইনাস ফিগার হবে। পুরাতন আসবাবপত্র বিক্রয়, এটাও স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত কাজ, বিক্রয় করলে টাকা আসে, এটা প্লাস ফিগার হবে, বিনিয়োগ কার্যক্রমেই আসবে। দালান সম্প্রসারণ, দালান সম্প্রসারণ করতে আমাদের টাকা ব্যয় হয়, এটা স্থায়ী সম্পত্তির ব্যয়জনিত কাজ, এটা আমাদের বিনিয়োগ কার্যক্রমের বিষয়। সম্প্রসারণে টাকা ব্যয় হয় যেহেতু টাকা চলে যায়, মাইনাস ফিগার আসবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয়, বিনিয়োগ বিক্রয় করা মানে সম্পত্তি বিক্রয় করা, এখানেও আমাদের টাকা প্লাস হবে বিনিয়োগ কার্যক্রমে। অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ, আমরা যখন শেয়ারে বিনিয়োগ করি, কোনো জায়গায় বিনিয়োগ করা মানে হচ্ছে বিনিয়োগ ক্রয় করা, বিনিয়োগ করা মানে হচ্ছে টাকা খাটানো, কোনো জায়গায় টাকা জমা দিয়ে আমরা কোনো একটা সম্পত্তি মানে অংশীদার হলাম। এখানে একটা আমরা শেয়ারে বিনিয়োগ করছি মানে অন্য কোম্পানির শেয়ার আমরা কিনে নিয়েছি, ঠিক আছে, তাহলে শেয়ারে বিনিয়োগ করলাম মানে আমাদের হাত থেকে টাকা চলে গেছে আর বিনিময়ে আমরা শেয়ার পেয়েছি। তাহলে অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ, এখানে 30,000 টাকা আছে, এটা আমাদের মাইনাস ফিগার হবে, যেহেতু আমরা বিনিয়োগ করেছি, ক্রয় করেছি, হাত থেকে টাকা চলে গেছে। আর যদি বিনিয়োগ বিক্রয় থাকে তাহলে বিনিয়োগের টাকাটা আমরা আমাদের বিনিয়োগটা বিক্রয় করে টাকাটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমাদের প্রদত্ত ঋণের আসল টাকা আদায় 50,000 টাকা, টাকা আদায় মানে হচ্ছে আমাদের টাকা হাতে আসলো, নগদ টাকা, এখানে প্লাস ফিগার হবে। তাহলে পুরাতন আসবাবপত্র বিক্রয় থেকে শুরু করে প্রদত্ত ঋণের আসল টাকা আদায়, এখানে মার্ক করে নাও তোমরা নিজেদের প্রশ্নে পেন্সিল দিয়ে, 1টা 2টা 3টা 4টা 5টা আইটেম বিনিয়োগ কার্যক্রমের অধীনে আসবে। তাহলে চলো আমরা সমাধানে চলে যাই। প্রশ্ন থেকে সঠিক নাম এবং সঠিক টাকার অঙ্ক আমরা নিয়ে আসবো এবং যোগ বিয়োগের বিষয়গুলো সঠিকভাবে বসাবো। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, সমাধান গ। এভাবে আমরা প্রেজেন্টেশন করব, প্রত্যেকটা ক খ গ এভাবে নির্ণয় করছি, কি কাজ করছি আমরা লিখে লিখে প্রেজেন্টেশন করব। তো ছক আকারে লিখে আমরা টাকার কলামে 1টা রাখলাম। পরিচালন কার্যক্রমে 2টা টাকার কলাম লাগে, কিন্তু বিনিয়োগ কার্যক্রম বা অর্থসংস্থান কার্যক্রম 1টা টাকার কলাম হলেই হয়ে যায়। আসবাবপত্র ক্রয়, ক্রয় করলে টাকা চলে যায়, 50,000 ছিল প্রশ্নে, আমরা মাইনাস ফিগার দিলাম। পুরাতন আসবাবপত্র বিক্রয় 80,000 টাকা, হাতে টাকা আসলো তাই প্লাস ফিগার। দালান সম্প্রসারণ করলে টাকা চলে যায়, প্রশ্নে ছিল 1,25,000, আমরা মাইনাস ফিগার দিলাম। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয়, বিক্রয় করলে টাকা আসে 1,50,000 টাকা, প্লাস ফিগার। অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ 30,000 টাকা, অন্য কোম্পানির শেয়ারে বিনিয়োগ মানে হচ্ছে আমাদের হাত থেকে টাকা চলে গেছে তাই মাইনাস ফিগার 30,000 টাকা। প্রদত্ত ঋণের আসল টাকা আদায় 50,000 টাকা, এটা প্লাস ফিগার, টাকা আসলো। এখন আমরা এই যোগ বিয়োগের বিষয়গুলো আবার সমন্বয় করি ক্যালকুলেটরে, যেগুলো যোগ সেগুলো আলাদা রাখি, যেগুলো বিয়োগ সেই বিয়োগের বিষয়গুলো আলাদাভাবে যোগ করে ব্র্যাকেট দিয়ে মাইনাস ফিগার আকারেই বসাই।
বা আমরা ক্যালকুলেশনটা রাফে করি নিজেদের খাতায়, তারপর এখানে বসিয়ে দেব। দেখো মাইনাস ফিগার আছে 50,000, 1,25,000, 30,000, তিনটা। 50 আর 1,25,000 হয় আমাদের 1,75,000, আর 30,000 হয় 2,05,000। মাইনাস ফিগার হচ্ছে 2,05,000, আর প্লাস ফিগার হচ্ছে 80,000, 1,50,000 আর হচ্ছে 50,000। তাহলে এখানে 80,000 আর 1,50,000 হচ্ছে 2,30,000, আর আরো 50,000 হচ্ছে 2,80,000। 2,80,000 থেকে 2,05,000 চলে গেলে আমাদের হাতে থাকে প্লাস ফিগার। যেহেতু প্লাস ফিগার বড় ছিল 2,80,000, তোমরা নিজেরাই খাতায় করে দেখো, আমি তো মুখে মুখে করছি, হয়তো অনেকে বুঝতে পারছো না, কারণ যোগ বিয়োগের বিষয়গুলো মুখে মুখে এত তাড়াতাড়ি হয় না। এখানে তোমরা ক্যালকুলেটরে করে দেখো, এই অ্যামাউন্টই আসবে। প্রয়োজনে খাতায় লিখে লিখে করো। দেখো আমাদের প্লাস ফিগার ছিল 2,80,000, আর আমাদের মাইনাস ফিগার ছিল একত্রে 2,05,000। তো 2,80,000 থেকে 2,05,000 চলে গেলে থাকে প্লাস ফিগার, যেহেতু বড়, 75,000। এই 75,000 হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। যেহেতু প্লাস ফিগার আসছে, আমরা নিট নগদ প্রাপ্তিও লিখতে পারি। তাহলে আমাদের ক, অর্থ সংস্থান কার্যক্রমের নিট নগদ প্রবাহ, এটাও আমরা নির্ণয় করেছি, আশা করি তোমরা বুঝেছো। খ নাম্বার, পরিচালন কার্যক্রমের নিট নগদ প্রবাহ নির্ণয়, এটা আমরা নিয়ম অনুযায়ী সেই নিয়ম ফলো করে নিজেরা করেছি, আশা করি এটাও তোমরা বুঝেছো। আর গ নাম্বার, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, সেটাও আমরা নিয়ম অনুযায়ী করেছি এবং আমরা ফলাফল নির্ণয় করতে পেরেছি। আর এটাও তোমরা, আমার বিশ্বাস যে সহজেই বুঝতে পেরেছো। খুব সহজ একটা অঙ্ক আজকে তোমাদের করিয়েছি, নেক্সট ক্লাসে আরেকটা সহজ অঙ্ক করাবো। এভাবে কয়েকটা অঙ্ক আমরা, প্রথম দিকের 2-1টা অঙ্ক আমরা সহজ করতে করতে আস্তে আস্তে স্ট্যান্ডার্ড অঙ্কে চলে যাব। বোর্ড প্রশ্নের কি ধরনের অঙ্ক আসে সে ধরনের একটু মধ্যম মান, কঠিন মানের অঙ্ক আমাদের করতে হবে, কারণ আমরা যদি শুধু সহজ অঙ্কই করি তাহলে কঠিন অঙ্ক আসলে হয়তো আমরা পারবো না। তাই আমাদের সব ধরনের অঙ্কই করতে হবে, আমি তোমাদের করাবো, এবং সেই সাথে বলবো যেই দিন যে ধরনের অঙ্ক করানো হচ্ছে সেই অঙ্কগুলো তোমরা সেদিনই বাসায় প্র্যাকটিস করে ফেলবে। আর তোমাদের সবার কাছে যেহেতু বই আছে, বইতে এই অনুশীলনী থেকে ঘেটে ঘেটে এই ধরনের অঙ্ক খুঁজে বের করে প্রতিদিন 1-2টা করে অঙ্ক করে ফেলবে। তাহলে দেখবে যত করবে তত প্র্যাকটিস হবে। প্র্যাকটিস হলে নিয়মগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। এরপর দেখবে অঙ্কের প্রশ্ন দেখলেই তোমরা আর নিয়ম না দেখেই করে ফেলতে পারছো। তাহলে আমার বিশ্বাস তোমরা আমার কথা সবাই ফলো করবে এবং বাসায় প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করবে। তো নগদ প্রবাহ বিবরণীর আজকে আমরা প্রথম যে গাণিতিক বা সৃজনশীল ব্যবহারিক সমস্যা করেছি, সমস্যার সমাধান করেছি, আশা করি সেটা তোমাদের বুঝতে আর কোনো কষ্ট হবে না। তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো। আর আজকের ক্লাসে যা পড়ানো হয়েছে সেটা বাসায় প্র্যাকটিস করো। আর পরবর্তী ক্লাসে, পরবর্তী লেকচার 14-এ আমি তোমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব, এবং আমি বলবো তোমাদের সেই প্রশ্নটা দেখে দেখে তোমরা সবাই যেন খাতায় করতে পারো, এমন ভাবে প্র্যাকটিস করে রাখবে নিয়মগুলো। সহজ অঙ্কই করাবো, সবাই পারবে আমার বিশ্বাস। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।